তাকে এক একটা এক্সপিরিয়েন্স দিয়েছে। তার লেখা যদি পড়েন তাহলে ধরতে পারবেন। সো আমরা একটু ট্রান্সলেশনে যাই দেখি। Ernest Miller Hemingway was an American author and journalist. He was born on July 21, 1899 in Oak Park, Illinois. এটার উচ্চারণটা হচ্ছে ইলিনয়, আমেরিকার একটা প্রদেশ, where he was raised. He died on July 2, 1961 in Ketchum, Idaho, where he committed suicide. তো এখানে খেয়াল করে দেখেন, আপনারা স্পেলিং যেমনটা দেখতে পাচ্ছেন এটার উচ্চারণ কিন্তু তেমনটা না, তাই না? যেমন ইলিনয় যেটা, সেটা হচ্ছে ইলিনয়েস লেখা আছে, এস দেওয়া আছে। আবার আইডাহো যেটা, এটাকে ইডাহো পড়ারও চান্সেস আছে। এখন আমরা এই ক্ষেত্রে বুঝবো কিভাবে যে আসলে, আপনারা একটু বলেন দেখি, আপনারা বুঝবেন কিভাবে যে আসলে উচ্চারণটা কেমন হবে? হাউ ডু ইউ নো দ্যাট? কিভাবে বুঝবেন বলেন? সরি মিস্টার সিফাত, বুঝতে পারিনি, কিভাবে বুঝবেন? আর একটা পদার্থ কোনো দেখি মানে এই যে এই ধরনের উচ্চারণ যেমনটা লেখা আছে, উচ্চারণ কিন্তু ভিন্ন, তাই না? যেমন এস এর উচ্চারণটা নাই। আচ্ছা তো এই ক্ষেত্রে আপনারা সঠিক উচ্চারণটা করবেন কিভাবে? হাউ ডু ইউ পসিবলি নো দ্যাট হোয়াট ইজ দ্য রাইট ওয়ান, রাইট প্রোনাউন্সিয়েশন? ক্যান ইউ গেস? একটু গেস করেন দেখি, আপনাদের আইডিয়া শুনি। স্যার গত পেজের জন্য একটা আইল একটা ছিল ওয়ার্ড ছিল, ওখানে এস টা উচ্চারণ হয় না। হ্যাঁ, AISLE, আইএল উচ্চারণ হয়েছিল, ইয়েস, ভেরি গুড। তো এটা বুঝবেন কি, বুঝেছেন কিভাবে? তো বুঝি নাই স্যার, আইডিয়া করে বলছিলাম। আচ্ছা আচ্ছা, এটা আইডিয়া করে বলেছেন, একটা বললেন মিস্টার আমিনুল। মিস্টার সিফাত, হোয়াট ডু ইউ থিঙ্ক? আর এটা নোর মতো, কে নো ডাব্লিউ। হ্যাঁ, এখন নোটা আপনি জানলেন কিভাবে এটার উচ্চারণ নো? এটাই তো। খেয়াল করে দেখেন, আপনার আনসার কিন্তু আপনাদের চোখের সামনে বা আপনাদের মাথার আশেপাশেই আছে। সেটা হচ্ছে কারো না কারো কাছে কোথাও না কোথাও শুনেছেন, তাই না? খেয়াল করে দেখেন, জি স্যার। এটাই হচ্ছে আসল ব্যাপার। আমরা যেটা করি, আমরা রিডিং পড়ি, ঠিক আছে, রিডিং পড়ে প্রোনাউন্সিয়েশন ঠিক করার চেষ্টা করি, বাট আমাদের লিসেনিংও করতে হবে। কেন করতে হবে? প্রোনাউন্সিয়েশন আসলে কোনটা কেমন এটা আমি না শুনলে কিন্তু বুঝতে পারবো না। ধরেন যার এলাকার নাম আইডাহো অথবা যার যে ইলিনয়ে থাকে, সে এক্স্যাক্টলি বলতে পারবে এলাকাটার উচ্চারণ কেমন, তাই না? জি স্যার। যেমন হচ্ছে মিস্টার সিফাত, মিস্টার সিফাতের নামের প্রোনাউন্সিয়েশন দেখেন, এক সিফাত কিন্তু অনেকভাবে। আপনার নাম কি সিফাত না সিফাত? আগে একটু বলেন দেখি উচ্চারণটা কেমন। সিফাতি। ঠিক আছে, এখন সিফাত। সিফাত, সিফাত দন্তস্ব, রাইট? জি। এখন অনেকে সিফাত লেখে SIFAT, আপনি লিখেছেন SHEFAT। তো অনেকে অনেকভাবে লিখতে পারে, কিন্তু উচ্চারণটা দেখেন, আপনার কিন্তু নামের প্রোনাউন্সিয়েশন যদি কেউ না জানে তাহলে কিন্তু সে সিফাত বলবে, রাইট? জি। এই হচ্ছে ব্যাপার। কিন্তু আপনি জানেন আপনার নামের উচ্চারণটা কেমন হবে, আপনি বলে দিবেন, এবং তাকে সেই উচ্চারণই ব্যবহার করতে হবে। এটাই হচ্ছে ট্রিক, আমার শুনতে হবে, জানতে হবে কি বলছে, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই আপনারা যখনই যেভাবেই পড়েন না কেন, আপনাদের মাথায় রাখতে হবে যে আমার এটা শুনতে হবে। এই যে আমি পড়ে শোনাচ্ছি, আপনাদেরও আস্তে আস্তে এগুলো লিসেনিংয়ে আসতে হবে। এই শব্দটা লিখে গুগলে সার্চ করবেন, এটা প্রোনাউন্সিয়েশন কেমন, প্রয়োজনে ইউটিউবে দু একটা লিঙ্ক শুনবেন। এক দুইবার শুনলে উচ্চারণগুলো মাথায় চলে আসবে। ইট উড বি নট বি এ প্রবলেম। ওকে, যাই হোক, তো আর্নেস্ট মিলার হেমিংওয়ে উনি একজন আমেরিকান অথর ছিলেন। অথর মানে হচ্ছে লেখক, গ্রন্থ প্রণেতা যাকে বলা হয়, এবং একজন জার্নালিস্ট ছিলেন, সাংবাদিক ছিলেন। ওনার জন্ম হয়েছিল 1899-এর 21শে জুলাই ইলিনয়ের ওক পার্কে, যেখানে তিনি বড় হয়েছিলেন। হি ওয়াজ রেইজড, তাকে তো কেউ না কেউ লালন পালন করেছে, তো এখানে এই প্যাসিভে দেওয়া হয়েছে যে তিনি বড় হয়েছিলেন। উনি 1961 সালের জুলাই 2 তারিখ মারা গিয়েছিলেন আইডাহোর ক্যাচাম শহরে, যেখানে উনি আত্মহত্যা করেছিলেন। তারপরে অংশে যাই। Hemingway's economical and understated style had a strong influence on 20th century fiction, while his life of adventure and his public image influenced later generations. Hemingway produced most of his work between the mid 1920s and the mid 1950s and won the Nobel Prize in Literature in 1954. He published 7 novels, 6 short story collections, and 2 non-fiction works. 3 novels, 4 collection of short stories, and 3 non-fiction works were published posthumously.
হেমিংওয়ে যে লেখার স্টাইলটা ছিল সেটা ছিল ইকোনমিক্যাল এবং আন্ডারস্টেটেড। ইকোনমিক্যাল শব্দটা পরিচিত না? আমরা ক্রিকেট খেলা তো দেখা হয় নাকি? জি ইকোনমি বলে না যে বলের ইকোনমি অনেক ভালো, মানে কি সে বল প্রতি রান দিয়েছে অনেক কম, তাই না? এখন আন্ডারস্টেটেড আর ইকোনমিক্যাল হচ্ছে খুব অল্প কথায় অনেক কিছু বোঝানো, মানে অনেক বেশি ইলাবোরেট বা হচ্ছে বিস্তৃত উপায় না লেখা, অল্প লিখবেন। আর আন্ডারস্টেটেডটা হচ্ছে এমনভাবে বোঝানো যেটা হচ্ছে সাটল থাকবে, মানে খুব বেশি লাউড না। ধরেন আমি ভাত খাচ্ছি, ঠিক আছে, এটা আমি ডিরেক্ট না বলে ইনডিরেক্টলি কীভাবে বলতে পারি বলেন? আমি হাত ধুয়ে খাবার টেবিলে বসলাম মধ্যাহ্নভোজের বিরতির জন্য, তো অবশ্যই তো আমি হাত ধুয়ে বসছি, খাবার টেবিলে বসছি এবং মধ্যাহ্ন ভোজনের বিরতিতেই বসেছি, তার মানে তো আমি খাচ্ছি, রাইট? এই সূক্ষ্ম উপায়ে বোঝালাম ডিরেক্ট না বলে। দিস ইজ কল্ড আন্ডারস্টেটেড ওয়ে। আর্নেস্ট হেমিংওয়ে স্টাইলটা হচ্ছে এমন। এবং বলা হচ্ছে যে ওনার এই স্টাইলটা বিংশ শতাব্দীর যে ফিকশন মানে কাল্পনিক গল্প সেটার উপরে বেশ বড় শক্তিশালী প্রভাব ছিল, যেখানে তার জীবনটা ছিল অনেক অ্যাডভেঞ্চারাস, কিন্তু তার লাইফ অফ অ্যাডভেঞ্চার, তার রোমাঞ্চকর জীবন এবং তার পাবলিক ইমেজ, মানুষের সামনে তার ইমেজটা পরবর্তী প্রজন্মগুলোকে প্রভাবিত করেছে। হেমিংওয়ে তার কাজের বেশিরভাগ অংশ প্রস্তুত করেছেন 1920-এর মিডে, মাঝামাঝি। এখন 1920 শেষে এস থাকলে কি বুঝবো বলেন দেখি? মাঝামাঝি সময় বা শেষের দিক। আরে মাঝামাঝি তো মিড লেখাই আছে, এটা দেখে তো বুঝতে পারছি মাঝামাঝি। 20s 30s এগুলো দিয়ে আসলে কি বোঝায়? শেষের দিকে হুম, এই আছে, এটা দেখে তো বুঝতে পারছি। এটা দিয়ে মানে কি বুঝবেন বলেন? একটা বছর শেষ হয়ে গেছে আর একটা বছর চলতেছে। এটা শেষে এস মানে ওই যে 90-এর দশক বলে না, 90s এর দিকে, 80s এর দিকে, মানে কি 90-এর দশক 80-এর দশক, ওই দশক বোঝাতে সালের শেষে দেখবেন এস আসে, ঠিক আছে? এটা একটু মাথায় রাখতে হবে। যখনই দেখবেন এরকম 1980s 1960s অথবা শুধু 60s সালের ক্ষেত্রে, সেক্ষেত্রে বুঝবেন ওই দশকটা বুঝিয়েছে, 60 থেকে 70-এর মধ্যে, ঠিক আছে? তো আর শতকদের ডাইরেক্ট সেঞ্চুরি লেখা থাকে। হ্যাঁ, ওখানে তো সিডি সেঞ্চুরি লেখা থাকবে। এখানে বোঝানো হচ্ছে ওই দশকের, মানে 20-এর দশক, 1920 থেকে 30-এর মাঝামাঝি, মিড দিয়ে বুঝিয়েছে আর কি। তো 1920-এর দশকের মাঝামাঝি আর 50-এর দশকের মাঝামাঝি ওনার বেশিরভাগ লেখালেখি উনি করেছেন, এবং সাহিত্যে নোবেল জিতেছেন 1954-তে। তো উনি প্রকাশ করেছেন 7টা উপন্যাস, 6টা ছোট গল্পগুচ্ছ, আর হচ্ছে 2টো নন ফিকশন ওয়ার্ক। নন ফিকশন মানে হচ্ছে উনি আর্টিকেল লিখেছেন, প্রবন্ধ লিখেছেন, যেটা কাল্পনিক না। তো ওনার 3টা উপন্যাস, 4টা গল্পগুচ্ছ এবং 3টা প্রবন্ধ সেটা পোস্টহিউমাসলি পাবলিশ হয়েছিল। পোস্টহিউমাসলি শব্দটা কিন্তু ইম্পর্টেন্ট, সেটা মানে হচ্ছে কি, বলে না যে মৃত্যু পরবর্তীতে, মৃত্যুর পরে প্রকাশিত হওয়া বলে একটা কথা আছে না, যে লোক মারা গেছে, মারা যাওয়ার পর তার লেখা, অপ্রকাশিত লেখা প্রকাশিত হয়েছে। এটা হচ্ছে পোস্টহিউমাসলি, মরণোত্তর যেটাকে বলা হয়। মরণোত্তর সম্মাননা দেয় না অনেককে, বিখ্যাত ব্যক্তিদেরকে, এটা হচ্ছে সেই পোস্টহিউমাসলি। আচ্ছা, আমার সাথে কি আছেন আপনারা? আমি শুনতে পাচ্ছি না কিন্তু আপনাদের। জি আছে। তাহলে পোস্টহিউমাসলি মানে কি বলেন দেখি? মৃত্যুর পরবর্তীতে সম্মাননা দেয়। মরণোত্তর। সম্মাননা নাম শুধু মরণোত্তর, মৃত্যুর পরে। এখানে বলা হয়েছে তার লেখা পাবলিশ হয়েছে তার মৃত্যুর পরে। ওকে, সো মিস্টার সিফাত, পড়েন দেখি। আফটার ফিনিশিং হাই স্কুল, এখান থেকে। After finishing high school, Hemingway reported for a few months for a Kansas City Star before leaving for the ক্যান্সাস, Italian এটার উচ্চারণটা হচ্ছে ক্যান্সাস, এটাও একটা শহর ইউএস এর। Kansas City Star before leaving for the Italian front of enlist with the World War One ambulance drivers, where he was wounded in 1918 and returned home. Hemingway's experience in wartime formed the basis for his novel A Few Farewell to Arms. এ ফেয়ারওয়েল টু আর্মস, A Farewell টু to আর্মস, আছে
হ্যাঁ, A Farewell to Arms. Arms. In 1922, he married Hadley Richardson, the first of his four wives. Wives, সারেটা কি? Wives না wives? ফার্স্ট অফিস কি কয়জন একাধিক স্ত্রীর মধ্যে কিন্তু ওয়াইভস ভি উচ্চারণ হবে। The couple moved to Paris, where he worked as a foreign কোরেসপন্ডেন্ট। correspondent and fell under the influence of the modernist writers and artists of the 1920s. Lost generation expatriate community. এক্সপ্যাট্রিয়েট। Expatriate community. The Sun Also Rises, Hemingway's first novel, was published in 1926. Hemingway married Pauli ফাইফার। Pfeiffer after his 1927 divorce from Hadley Richardson. However, the marriage was also unsuccessful and the couple divorced after Hemingway returned from the Spanish Civil War, where he had been a journalist. Drawing from his experience in the Spanish Civil War, Hemingway published For Whom the Bell Bell Tolls. He married his third wife, Martha Gellhorn, in 1940. They separated when he met Mary Wells in London during World War II. Shortly after the publication of The Old Man and the Sea, one of his masterpieces, in 1952, Hemingway went on safari to Africa, where he was almost killed in two successive plane crashes that left him in pain to ill health for much of the rest of his life. Hemingway had permanent residence in Key West, Florida and Cuba during the 1930s and 1940s. But in 1959 he moved from Cuba to Chatham, ক্যাচাম ক্যাচাম Idaho, ক্যাচাম আমরা হ্যাঁ Idaho, where he put an end to his life in the summer of 1961. অলরাইট, থ্যাংক ইউ মিস্টার সিফাত। ওকে, সো আমরা মোটামুটি এর পরের প্যারাগুলোতে যে আইডিয়াগুলো পেলাম সেটা কি কি পেলাম। হ্যাঁ, সে তার মানে শুরুর দিককার দিনগুলো, ওই যে আমরা একটা তার পরিচয় পেয়েছি না, লেখালেখি ছাড়া ওনার আরেকটা কি পেশা ছিল বলেন দেখি? সাংবাদিকতা। এই সাংবাদিকতা কিন্তু উনি শুরু করেছেন সেই কখন থেকে, যখন উনি ক্যানসাসে ছিলেন। তো ক্যানসাস সিটি স্টার উনি হাই স্কুল শেষ করার পরপরই কিন্তু সেখানে কাজ করেছিলেন। সো দেখি, তারপর গেলেন যুদ্ধে। After finishing high school, Hemingway reported for a few months for the Kansas City Star before leaving for the Italian front to enlist with the World War I ambulance drivers, where he was wounded. এটার উচ্চারণটা হচ্ছে wounded, হ্যাঁ, রসো উ, wounded in 1918 and returned home. Hemingway's experiences in wartime formed the basis for his novel A Farewell to Arms. In 1922, he married Hadley Richardson, the first of his four wives. The couple moved to Paris, where he worked as a foreign correspondent and fell under the influence of the modernist writers and artists of the 1920s lost generation expatriate community. The Sun Also Rises, Hemingway's first novel, was published in 1926. ওকে, সো এই প্যারাটা একটু দেখে বলেন দেখে আপনাদের অচেনা শব্দ আসলে কি কি আছে, কোনগুলো মানে জানেন না, শুনি একটু। সরি, বুঝতে পারিনি, আবার একটু বলতে হবে।
যে আফটার ফিনিশিং হাই স্কুলের আগে স্যার যে পাবলিশড মোস্টলি আমি প্রসেসটা ভালো করে করতে পারছি না। পোস্টহিউমাসলি মিস্টার সিফাত আপনাকে বলা হয়েছিল, আপনি একটু বলেন দেখি কি বলেছিলাম। পোস্টহিউমাসলি আমাকে শুনতে পাওয়া যাচ্ছে? পোস্টহিউমাসলি মানে হলো আপনার মানে মৃত্যুর পরবর্তীতে মৃত্যু publish হয়েছে। মৃত্যুর পরবর্তীতে পাবলিশ না, শুধু মৃত্যু পরবর্তীতে, পাবলিশ তো আলাদা লেখাই ছিল। পোস্টহিউমাসলি মানে হচ্ছে মরণোত্তর, যেটাকে বলে আর কি। সো আর ইউ ক্লিয়ার মিস্টার আমিনুল? ইয়েস স্যার, তো মরণোত্তর। মরণোত্তর, হ্যাঁ, যেটাকে আমরা বলি সম্মাননার ক্ষেত্রে বলে না যে তাকে পোস্টহিউমাসলি অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে, ওটা। ওকে, তারপর আর এর পরের প্যারায় করেসপন্ডেন্ট, এটার মানে করেসপন্ডেন্ট হচ্ছে, এটা পত্রিকায় দেখবেন খেয়াল করে, সংবাদদাতা, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্স বলে না, আঞ্চলিক সংবাদদাতা বা জেলা সংবাদদাতা, ওই সংবাদদাতা হচ্ছে করেসপন্ডেন্ট। এক্সপেক্টেড। এক্সপ্যাট্রিয়েট, এটার মানে হচ্ছে, আপনারা এই ওয়ার্ডটা কিন্তু খোঁজেন, কিভাবে খোঁজেন সেটাও বলি। আপনারা সব বলেন না যে প্রবাসী শব্দটা আসলে কি দিয়ে বলবো, তাই না? ইংলিশে ফরেনার বলি বা সামন লিভস ইন ফরেন, প্রবাসী ইংরেজিটা হচ্ছে এক্সপ্যাট্রিয়েট। স্যার মাস্টারপিস মানে প্রধান কবিতা। মাস্টারপিস, মাস্টারপিসটা কোথায় আছে? মাস্টারপিস পরে প্রথম প্রথমে মাস্টারপিস ফোল্ডম্যান এন্ড দাসি। আচ্ছা, ওইটা ওই জায়গাতে না, ওই জায়গাতে না। মাস্টারপিস, মাস্টারপিস কোথায়? 1952 এর আগে short year after the publication of the Old Man and the Sea, one of his masterpieces in 1952. আমি এখনো খুঁজে পাচ্ছি লাস্টের না। প্যারায় একদম লাস্টে পারে স্যার। আরে ওটা তো শেষে প্যারাটা তো এখনো পড়িই নেই, পড়ার সময় জিজ্ঞেস করবেন না, আগে হচ্ছে যেই প্যারাটা পড়েছি আফটার ফিনিশিং হাই স্কুল থেকে 1926 পর্যন্ত, এই জন্য তো খুঁজে পাচ্ছি না। মাস্টারপিস মানে এমনিতে হচ্ছে, মাস্টারপিস মানেটা বলে দিই, মাস্টারপিসটা হচ্ছে কি, বলে না যে একটা লেখকের সেরা লেখার মধ্যে একটা, মানে সে নিজেই বলে যে এটা আমার ওয়ান অফ এ কাইন্ড লেখা, এটা হচ্ছে মাস্টারপিস। আমরা বলি না মাস্টারপিস সিনেমা, এই ডিরেক্টরের একটা মাস্টারপিস সিনেমা হচ্ছে এটা, সেরা, ওয়ান অফ এ কাইন্ড, ইউনিক। তারপর তারপর বলে দেখি আর কি কি আছে ওই প্যারাতে। আরো ওয়ার্ড থাকার কথা। মিস্টার সিফাত, হ্যাভ ইউ চেকড ইট আউট? মিস্টার আমিনুল, আর কোনো কি ওয়ার্ড অচেনা আছে ওই প্যারাটাতে? এনলিস্ট মানে কি স্যার? এনলিস্ট হচ্ছে নাম লেখানো। যুদ্ধের জন্য আগে কি করতো, সৈন্য কিভাবে নিত জানেন? আপনি যুদ্ধে যেতে রাজি আছে, খাতায় ওই নাম লেখানো এক ব্যাপার ছিল না, সৈন্য দলে নাম লেখানো, সেটা, ওটা হচ্ছে এনলিস্ট। উনি প্রথম বিশ্বযুদ্ধের সময় উনি অ্যাম্বুলেন্স ড্রাইভারদের তালিকায় বা খাতায় নাম লিখিয়েছিলেন। স্যার মডার্নিস্ট কি আল্ট্রা মডার্ন কে বোঝাচ্ছে? না, মডার্ন এইজ, না মডার্নিস্ট এনআইএস। মডার্নিস্ট না, না মডার্নিস্ট হচ্ছে কবিদের কিছু যুগ আছে, যেমন হচ্ছে প্রাচীনকালে ওই যে শেক্সপিয়ার আমলে অনেক পুরান আমলে লেখা ছিল, আস্তে আস্তে আধুনিকায়ন হয়েছে না, তো উনি আধুনিক লেখক, আধুনিক ব্যাপারটা বোঝানো হয়েছে এটা দিয়ে। তারপর স্যার এই প্যারায় আর নাই। ওকে, সো দেখি এবার একটু মিলাই। হাই স্কুল শেষ করার পরে উনি হচ্ছে কয়েক মাস রিপোর্ট করেছেন ক্যান্সাস সিটি স্টার পত্রিকার জন্য, মানে সাংবাদিকতা করেছেন।
তারপর এটা কখন করেছেন? প্রথম বিশ্বযুদ্ধে অ্যাম্বুলেন্স ড্রাইভার হিসেবে নিজেকে খাতায় নাম লেখার জন্য। এবং উনি গিয়েছিলেন কোথায়? ইটালিয়ান ফ্রন্টে। যুদ্ধের বিভিন্ন ক্ষেত্র থাকে না, যুদ্ধক্ষেত্র, তো ইটালির যুদ্ধক্ষেত্রে গিয়েছিলেন তিনি। এবং সেখানে 1918 সালে উনি উন্ডেড হয়েছিলেন। উন্ডেড মানে কি জানেন? কেউ কিন্তু জিজ্ঞেস করেননি উইন্ডেড মানে কি, বলেন দেখি। একবার বলছিলেন কিন্তু হুম, দিকে বলছিলেন আর কি। আচ্ছা আচ্ছা, উন্ডেড মানে হচ্ছে আহত হওয়া, আহত হওয়া, আঘাতপ্রাপ্ত হওয়া, চোট পাওয়া। যুদ্ধ করতে গিয়ে স্বাভাবিক উনি যুদ্ধে আহত হয়ে ফিরে আসলেন ঘরে। এবং যুদ্ধের সময় ওনার যে এক্সপেরিয়েন্স হয়েছিল হেমিংওয়ের, সেটার উপর ভিত্তি করে ফর্ম দ্য বেসিস। বেসিস হচ্ছে ভিত্তি, ফর্ম গঠন করা। কি গঠন করেছে? তার উপন্যাসের ভিত্তি দিয়েছে। উপন্যাসটার নাম হচ্ছে এ ফেয়ারওয়েল টু আর্মস। বুলগেরিয়ার ফ্রন্ট নিয়ে আসলে লেখাটা হয়েছিল। তো উনি 1922 সালে হ্যাডলি রিচার্ডসনকে বিয়ে করেছিলেন। ওই হ্যাডলি রিচার্ডসন হচ্ছে তার 4 স্ত্রীর মধ্যে প্রথম জন। বিয়ে করেছিলেন এই ভদ্রলোক 4টা। তো এই কাপল চলে গেল প্যারিসে। সেখানে উনি একজন বৈদেশিক সংবাদদাতা হিসেবে কাজ করেছেন। থাকে না বাংলাদেশে প্যারিসের খবর দেয়, নিউ ইয়র্কের খবর দেয়, এরকম বাংলাদেশি পত্রিকার লোক আছে না? তো উনি ওই ফরাসি সংবাদ, মানে ফরাসির জায়গা থেকে, ফ্রান্স থেকে সংবাদ পাঠাতেন। এবং উনি তখন আধুনিক লেখকদের প্রভাবে পড়ে গেলেন। প্যারিস কিন্তু হচ্ছে শিল্পচর্চারই জায়গা। এবং তারপরে শুধু লেখকদের না, উনি শিল্পীদের মধ্যেও পড়লেন, ইনফ্লুয়েন্সে পড়লেন, যারা ছিল 1920-এর দশকের লস্ট জেনারেশন। এরা আবার প্রবাসী। একটা বিশ্বযুদ্ধ হলে কিন্তু প্রচুর মানুষ দেশ ছাড়া হয়, উদ্বাস্ত হয়, সেটা তো আমরা জানি, তাই না? যেমন আমাদের মুক্তিযুদ্ধের সময় হয়েছে, ব্রিটিশ আমলে হয়েছে, যে ভারত পাকিস্তান যখন আলাদা হলো তখন কিন্তু মানুষজন কিন্তু জায়গা চেঞ্জ করেছে, তাই না? তো এই যুদ্ধের সময় এই লস জেনারেশন বলা হয় যারা ওই যুদ্ধে কিন্তু তাদের মানে সিনিয়রদেরকে হারিয়েছে, বাবা হারিয়েছে, বা যারা ফ্যামিলির অথরিটি আছে তাদেরকে হারিয়েছে। তো এই জেনারেশনটাকে বলা হচ্ছে দ্য লস জেনারেশন। তাদের কিন্তু কালচারটা অন্যরকম ছিল। তারপর 1926 সালে হেমিংওয়ের প্রথম উপন্যাসটা বের হলো, দ্য সান অলসো রাইজেস। হেমিংওয়ে হ্যাডলি রিচার্ডসনের কাছ থেকে ডিভোর্স পাওয়ার পরে 1927-এ পলিন ফাইফারকে বিয়ে করলেন। এটার উচ্চারণটা দেখেন, পিএফ দেওয়া আছে, তারপর আমরা ফাইফার উচ্চারণটা করছি। তবে এই ওনার এই বিয়েটাও কিন্তু অসফল ছিল, টিকে নেই। এখন কখন ডিভোর্সটা হলো? যখন হেমিংওয়ে স্প্যানিশ গৃহযুদ্ধ, সিভিল ওয়ার থেকে ফিরলেন। যখন সেখানে উনি কাজ করেছেন, আবার কিন্তু এবার যুদ্ধ করতে যাননি, উনি একজন সাংবাদিক হিসেবে সেখানে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পরে হয়ে গেল ডিভোর্স। তবে স্প্যানিশ সিভিল ওয়ারের থেকে তার যে এক্সপিরিয়েন্সটা হয়েছিল সেটা টেনে, ড্রয়িং ফ্রম দিস এক্সপিরিয়েন্স, হেমিংওয়ে আরেকটা উপন্যাস পাবলিশ করলেন যেটার নাম ছিল ফর হুম দ্য বেল টোলস, যার জন্য ঘন্টা বাজে। এবং 1940-এ গিয়ে উনি তৃতীয় বিয়ে করলেন, মার্থা গেলহর্নকে। তারপরে কাহিনীটা বেশ ইন্টারেস্টিং। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন এই ভদ্রলোক লন্ডনে যান, তখন হচ্ছে তার দেখা হয় মেরি ওয়েলসের সাথে, এবং তার তৃতীয় স্ত্রীর সাথে তার বিচ্ছেদ হয়ে যায়। ইন্টারেস্টিং না? চতুর্থ স্ত্রী যিনি হবেন তার সাথে দেখা হওয়ার পর থার্ড স্ত্রীর সাথে তার বিচ্ছেদ হয়ে গেছে। এবার আর যুদ্ধের কোনো প্রভাব নাই, তবে যুদ্ধের যার সময় হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, মানে প্রত্যেকটা যুদ্ধে তার লাভও আছে, তার লসও আছে। যুদ্ধের থেকে আসার পরে তার হচ্ছে উপন্যাস বের হচ্ছে, কিন্তু তার বিয়ে আর টিকে নেই। কিন্তু তৃতীয়বার না চতুর্থবার সে চতুর্থ স্ত্রীর সাথে সাক্ষাৎ হয়েছে যুদ্ধের ওখানে যাওয়ার পরে, লন্ডনে। এইবার হচ্ছে ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, এটার পাবলিকেশন, প্রকাশনার ঠিক অল্প কিছুদিন পরে, শর্টলি 1952 সালে। এবং ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি হচ্ছে তার মাস্টারপিস, মানে সেরা লেখাগুলোর মধ্যে একটা। হেমিংওয়ে সাফারিতে গেলেন আফ্রিকাতে। সাফারি জিনিসটা কি বলেন? সাফারি জিনিসটা তো আপনাদের চেনা থাকার কথা। ডু হ্যাভ এনি আইডিয়া? পার্ক জাতীয় মানে বন্যপ্রাণী অভয়ারণ্য। হ্যাঁ, অভয়ারণ্যটাকে সাফারি পার্ক বলতে পারবো। শুধু সাফারি হচ্ছে এই যে আপনারা টিকিট কেটে প্রাণী দেখতে যান না, খাঁচার মধ্যে করে, ওই যে গাড়িগুলোতে করে, ওই রাইডটাকে, ওইটাকে বলে সাফারি। ঠিক আছে, সাফারি পার্ক তো অভয়ারণ্য, বাট ওই রাইডটার নাম হচ্ছে সাফারি। তো এই লোক সাফারিতে গেল, এবং ওই সময়টাতে সে প্রায় মরেই গিয়েছিল, অলমোস্ট কিল্ড, মানে সে তার মৃত্যু হয়ে হয়ে সে বেঁচে গেছে।
পরপর দুইবার, টু সাকসেসিভ হচ্ছে পরপর, দুইবার তার প্লেন ক্র্যাশ হয়েছে পরপর, যেটার কারণে তার বাকি জীবন হচ্ছে সে কষ্টে ছিল এবং তার স্বাস্থ্যও খারাপ হয়ে গিয়েছিল। বেঁচে ছিল তো এটাই অনেক বড় ব্যাপার। এদিকে হেমিংওয়ের বাড়ি ঘর ছিল অনেক, তার হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্স মানে কি বলেন তো? ইয়াস, তার পার্মানেন্ট বাড়ি ছিল কিউ ওয়েস্টে ছিল, ফ্লোরিডাতে ছিল আরেকটা অঙ্গরাজ্য, এবং কিউবাতে ছিল 1930-এর এবং 1940-এর কি অ্যাবসলিউটলি কারেক্ট, 30s এবং 40s-এ ছিল। জাস্ট গিভ মি মিনিট। থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স। অ্যাকচুয়ালি প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ধরে বসেছে। এনিওয়ে, তো ওনার বাড়িঘর ছিল কোথায় কোথায় শুনি একটু। ইউএস, ফ্লোরিডা আর কিউবা। কিউবাতে। তবে 1959-এ তিনি কিউবা থেকে, সর্বশেষ ছিলেন কিউবাতে, সেখান থেকে আইডাহোর ক্যাচামে আসেন, যেখানে হি পুট অ্যান এন্ড টু হিজ লাইফ ইন দ্য সামার অফ 1961। কি ঘটেছে এই সময়? জীবনের শেষ সময়। উনি নিজের জীবনটা শেষ করেছেন, জি, সুইসাইড করেছেন। এই সুইসাইডটাকে কিন্তু একটু ঘুরিয়ে পেঁচিয়ে লিখলো, দেখেছেন? হি পুট অ্যান এন্ড টু হিজ লাইফ, তার জীবনের শেষ করেছেন, অবসান ঘটিয়েছেন। ওকে, এবার 4টা ট্রু ফলস আছে, দেখি এটা আপনারা সলভ করতে পারেন কিনা। হেমিংওয়ে বিকেম এ রিপোর্টার আফটার হি হ্যাড ফিনিশড ইউনিভার্সিটি। হেমিংওয়ে কি ইউনিভার্সিটি শেষ করার পর রিপোর্টার হয়েছিলেন? ইজ ইট ট্রু অর ফলস? কখন হয়েছিলেন রিপোর্টার? হাই স্কুল শেষ করার পরে। ওকে, হি এনলিস্টেড অ্যাজ অ্যান অ্যাম্বুলেন্স ড্রাইভার ইন ওয়ার্ল্ড ওয়ার 1। এখানে ওয়ার বানানটা ভুল দেওয়া আছে। উনি কি অ্যাম্বুলেন্স ড্রাইভার হিসেবে নাম লিখিয়েছিলেন প্রথম বিশ্বযুদ্ধে? কোথায় নাম লিখেছিলেন বলেন তো, কোন যুদ্ধক্ষেত্রে? ওয়ার্ল্ড ওয়ার 1-এ কোন জায়গাটাতে উনি এনলিস্ট করেছিলেন? ইটালি। ইয়েস, ভেরি গুড, ইটালিয়ান ফ্রন্ট। হি ম্যারিড 4 টাইমস। ট্রু, 4বার বিয়ে করেছিলেন। হি ডাইড ডিউ টু এ প্লেন ক্র্যাশ। সুইসাইড করেছিলেন। ভেরি গুড। এখন যেটা আপনাদের কাজ সেটা হচ্ছে, এই যে আর্নেস্ট হেমিংওয়ে, এই ভদ্রলোককে নিয়ে আমরা পড়েছি, রাইট? এখন এই লোক সম্পর্কে তো মোটামুটি আপনাদের জানা আছে, তাই তো? প্যাসেজটা কি বুঝতে পেরেছেন? এখন আপনাদের যে কাজ সেটা হচ্ছে এই প্যাসেজের উপর বেস করে, মানে আর্নেস্ট হেমিংওয়ে ভদ্রলোকটার জীবনের উপরে একটা প্রেজেন্টেশন রেডি করবেন, সেটা শুনবো। পাশাপাশি আমি আপনাদের কিন্তু প্রশ্ন করব। কি প্রশ্ন করব? যেমন এই ভদ্রলোকের আসলে কোথায় ওনার জন্ম হয়েছিল এটা জিজ্ঞেস করতে পারি, তার লেখাগুলো, বিখ্যাত লেখাগুলোর নাম জিজ্ঞেস করতে পারি, তারপর হচ্ছে উনি নোবেল প্রাইজ কত সালে জিতেছেন সেটা জিজ্ঞেস করতে পারি, তার লেখার স্টাইলটা কেমন ছিল, ওই যে ইকোনমিক্যাল এবং আন্ডারস্টেটেড, সেটা জিজ্ঞেস করতে পারি, কোন পত্রিকার হয়ে লিখেছিলেন, কানসাস সিটি স্টার, সেটা জিজ্ঞেস করতে পারি, উনি কোন কোন যুদ্ধে গিয়েছিলেন সেটা জিজ্ঞেস করতে পারি, প্লেন ক্র্যাশ হয়েছিল কোথায় সেটা জিজ্ঞেস করতে পারি। সো পারবেন? পসিবল? ওকে, ট্রাই করবেন। এবং এইটা কিন্তু আপনাদের জন্য একটা চ্যালেঞ্জ। এখন আপনারা প্যাসেজটা বোঝেন, ওয়ার্ডগুলো চেনেন, আর আপনাদের জন্য একটা হোমওয়ার্ক তো লেখা থাকবেই, সেটা হচ্ছে আপনারা এখান থেকে ভোকাবুলারি কালেক্ট করবেন। ট্রাই টু ফাইন্ড অ্যাটলিস্ট 8 to 10, 8টা থেকে 10টা ভোকাবুলারি আপনি কালেক্ট করবেন, সেটাও কুইজ আকারে থাকবে, ঠিক আছে?
সো আর ইউ ক্লিয়ার হোমওয়ার্ক সম্পর্কে এবং নেক্সট দিনের কাজ সম্পর্কে? Clear, sir. Okay. Mr. Aminul, what about you? Are you clear? Okay. Okay. So thank you so much. প্রেজেন্টেশন আর ভোকাবুলারি কালেক্ট করতে হবে 10টা, 8টা থেকে 10টা। এর বাইরে নাকি এর ভেতর থেকে এই প্যাসেজের থেকে আশা করি 8 থেকে 10টা পাবেন, যেগুলো হচ্ছে একটু নতুন, একটু ভিন্ন আপনাদের কাছে প্র্যাকটিস করার জন্য। ঠিক আছে? Alright. Thank you so much for being here today. I'll be seeing you in the next session. Till then, take care of yourself and have a great time. Good night. Allah Hafiz. ওকে, যারা ইউটিউবে দেখছিলেন তাদের কাছ থেকে বিদায় নেব। সো আই এম সাফারিং ফ্রম এ হোয়াট ইজ এ case of sore throat, and it's very irritating during the time of winter. So those who were here until now, I'd like to take a leave. So pray for me, for my well-being. And yes, that's all for today. I'm Hassan Prottoy signing out. Stay safe.